কেমন হবে যদি আপনাদের গভর্নমেন্ট আপনাদের সকলকে মেরে ফেলতে চায়? হ্যাঁ, এমনই একটা কাহিনী নিয়ে এসেছি আজকে আমি। তো চলুন কাহিনীটা শুরু করা যাক। কাহিনীর শুরুতেই আমাদেরকে এমন একটা পরিবারকে দেখানো হয় যারা হাসি খুশিতে নিজেদের জীবনযাপন করছিল। কিছুক্ষণ পর তারা বাইরে থেকে কিছু মানুষের চেঁচামেচি শুনতে পেল। এটা দেখে তারা দুজন ঘর থেকে বের হয়ে দেখলো বাইরে মানুষ হুড়োহুড়ি করছে। তারা দেখতে পেল যে লোকজন তাদের ঘরবাড়ি ছেড়ে কোথাও চলে যাচ্ছে। কিছুক্ষণ পর দেখলো তাদের প্রতিবেশীরাও তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যাচ্ছে। জেসন তাদের প্রতিবেশীকে জিজ্ঞাসা করলো তারা কি কারণে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু তাদের প্রতিবেশীরা কোনো উত্তরই দিল না। জেসন এবং বেথ দেখতে পেল তাদের প্রতিবেশীর ছেলেও সেখানে বসে তাদের জিনিসপত্র গোছাতে সাহায্য করছে। তখন ছেলেটিকে জিজ্ঞাসা করলো যে তোমরা কি কারণে দেশ ছেড়ে চলে যাচ্ছ। ছেলেটি উত্তর দিল যে আমার বাবার একজন বন্ধু সরকারি অফিসার, তিনি বলেছেন যে শহরে একটি অজানা ভাইরাস সমস্ত মানুষকে মেরে ফেলছে। তখনই ছেলেটির মা ওখানে এসে গেল এবং ছেলেটিকে ট্রেনে হিঁচড়ে এখান থেকে নিয়ে চলে যেতে লাগলো। আর তখন বললাম যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যান, না হলে আপনারা কেউ বাঁচবেন না। জেসন তখন জিজ্ঞাসা করলো ছেলেটি কোন ভাইরাসের কথা বলছে। তখন ছেলেটির মা বললো যে এখন এগুলো কথা বলার সময় নয়, আপনার যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যান। বেথ এই কথা শুনে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে থাকলো। কিন্তু রাস্তায় তারা দেখলো যেই প্রতিবেশী এখান থেকে চলে যাচ্ছিল তারা আবার উল্টো দিকে বাসায় ফিরে আসছে। এই কারণ তারা কিছুই বুঝতে পারলো না। সামনে তারা জ্যাম দেখতে পেল। যখন জেসন এবং বেথ তাদের গাড়ি থেকে নিচে নামলো তখন দেখলো শহর থেকে বের হওয়ার একটা মাত্র রাস্তা বন্ধ করে রাখা হয়েছে এবং সেখানে হেলিকপ্টার দ্বারা পাহারা দেওয়া হচ্ছে এবং বলতে থাকে শহরে একটি অজানা ভাইরাস ছড়িয়ে পড়েছে, তোমরা যে যার নিজেদের ঘরে ফিরে যাও। এই কথা শুনে জেসন এর কিছুটা অবাক লাগলো এবং ভাবলো যে তারা এমনটা কেন করছে। ঠিক তখনই তারা পিছনের পাহাড় থেকে একটা পাথর তাদের গাড়িতে পড়তে দেখলো এবং তাদের পাহাড়টা কাঁপতে দেখলো এবং দেখতে পেল যে কিছু ফাইটার প্লেন তাদের শহরের দিকে ধেয়ে যাচ্ছে এবং অজস্র বোম নিক্ষেপ করছে তাদের শহরে। পুরো শহরে বোম ফেলার কারণে পুরো শহরটা পুড়ে ছাই হয়ে গেল। জেসনের স্ত্রী বেথ পুরো ব্যাপারটা বুঝতে পারলো যে তারা যদি পুলিশের কথা শুনে তাদের ঘরে ফিরে যেত তাহলে তাদের অবস্থা এমনই পরিণত হতো। এরপর ফাইটার প্লেনগুলো সড়কে দাঁড়িয়ে থাকা লোকদের দিকে ছুটে এলো। তখন তারা বুঝতে পারলো গভর্নমেন্ট তাদের সবাইকে মারতে যাচ্ছে। বেথ বুঝতে পারলো যে তারা যেখানেই লুকাক না কেন সরকার তাদেরকে মেরেই ফেলবে। বেথ পাহাড়ের উপরের একটি স্কুল দেখতে পেল। এরপর জেসন বেথ এবং জুইকে নিয়ে সেই স্কুলের দিকে ছুটে দৌড়াতে লাগলো। তারা তিনজন খুব দ্রুত দৌড়াতে লাগলো এবং সেখানে তারা একটি টানেল দেখতে পেল এবং তার ভিতরে তারা তিনজনই ঢুকে পড়লো। বাংকারের ভেতরে ঢোকার কিছু মুহূর্তের সাথে সাথেই দরজাটা বন্ধ করার সাথে সাথেই সেখানে বোম ধামাকা চললো এবং তারা বেঁচে গেল। ঠিক সেই মুহূর্তে বেতের হাত সামান্যটা কেটে গেল, কিন্তু খুশির খবর এটা যে তাদের তিনজনেরই প্রাণ বেঁচে গেল। দুশ্চিন্তার কথা এটা যে শহরে কি ধরনের ভাইরাস এলো যার কারণে গভর্নমেন্টকে দেশের সকল মানুষকে মেরে ফেলতে হচ্ছে। তারা বুঝতে পারলো যে এখন তাদের এখানেই জীবন কাটাতে হবে, কিন্তু দুশ্চিন্তার কথা এটা যে তারা কতদিন পর্যন্ত এখানে বেঁচে থাকবে আর কিভাবে বা বেঁচে থাকবে। ভাগ্য ভালো ছিল বলে সেই বাংকারে কিছু এক্সপায়ারি খাবার ছিল যা তাদের তিনজনের অনেক দিন পর্যন্ত চলে যাবে। বেথ জুইয়ের কথা চিন্তা করতে থাকলো যদি সে অসুস্থ হয় তাহলে তারা কি করবে। তারা এটা নিয়েও দুশ্চিন্তা ছিল যে এই ভাইরাস কি তাদের শরীরে আক্রান্ত করেছে কিনা তা তারা জানে না। কিন্তু এখন তাদের এগুলো নিয়ে ভাবলে চলবে না, কারণ তাদেরকে এই বাংকারটা আরো সেফ বানাতে হবে যাতে বাইরে থেকে কেউ এই বাংকারে প্রবেশ করতে না পারে। তারা ঠিক করলো যে তারা এখন থেকে এখানেই থাকবে, কিন্তু মাটির নিচে থাকা এতটা সোজা নয়। প্রতিদিন একই রকম খাবার, কাদাযুক্ত পানি এবং অবসর সময়ে তারা কিছু সময় তাস খেলতো। বাইরের দুনিয়ার সাথে তাদের পুরো সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল। অনেকদিন ধরে এই বাংকারের ভেতরে থাকতে থাকতে তাদের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছিল। কিন্তু তারা কি করবে? তারা যদি এখান থেকে বের হয় তাহলে দেশের মানুষ তাদেরকে বাঁচতে দেবে না। জয়ী তার বাবাকে বলল, বাবা আমরা এখানে কতদিন পর্যন্ত থাকবো? জেসনের কাছে এর কোনো উত্তর ছিল না। জেসন বলল, যখন বাইরে থেকে সমস্ত ভাইরাস চলে যাবে তখন আমরা এখান থেকে বের হয়ে যাব। জেসন ও বেথ এটা বুঝতেও পারেননি যে তারা এখানে 300 দিনেরও বেশি সময় ধরে থাকছে। জয়ী তার মায়ের হাতে বানানো পেরিস্কোপ দিয়ে বাইরের দুনিয়াটা দেখতে চেয়েছিল। তখন সে দেখতে পেল বাইরের দুনিয়াতে আর কোনো কিছুই বেঁচে নেই, কারণ সব তখন জ্বলে ছাই হয়ে গিয়েছিল। সেখানে কোনো মানুষের একটা ছায়াও পর্যন্ত ছিল না। এটা দেখে ছোট মেয়েটি ভাবলো তারাই হয়তো দুনিয়ার শেষ মানুষ। জুইয়ের মা তখন বলল, তুমি এমনটা ভেবো না, হয়তো তোমার বন্ধুরাও এখনো বেঁচে আছে। তাদের রাতের খাবার সময় হয়ে গিয়েছিল,
তাদের কাছে খাবারও কম ছিল, তাই তারা অল্প অল্প করে খেয়ে খাবার বাঁচাচ্ছিল। কিন্তু আজকে জুইর জেদের কারণে তাকে পুরো একটি ডিব্বা দিতে হয়েছিল। যখনই জুই সেই ডিব্বাটা খুললো তখন দেখলো সেখানে কিছুই ছিল না। খাবার কৌটার পিছন দিয়ে একটা ছোট ছিদ্র ছিল, হয়তো কোনো প্রাণী এর ছিদ্র দ্বারা খাবার খেয়ে নিয়েছে, তাই তারা খুবই দুশ্চিন্তায় ছিল। বেথ বেঁচে যাওয়া সমস্ত টিনের কৌটোগুলো পরীক্ষা করে দেখলো তার ভিতরে কোনো খাবার আছে কিনা, কিন্তু সেখানে 10 থেকে 12টি কৌটার ভিতরে কোনো খাবারই ছিল না। এটা দেখে তারা খুবই আপসেট হয়ে পড়ে, কারণ এখানে তাদের 2 সপ্তাহের খাবার ছিল। বেথ উপরে তাকিয়ে দেখলো একটি জালি দ্বারা হয়তো কোনো ইঁদুর তাদের খাবার চুরি করে খাচ্ছে, আর যদি সেটা ইঁদুর হয়ে থাকে তাহলে তাদেরকে সেই ইঁদুরটাকে মারতে হবে, তা না হলে তাদের সব খাবার খেয়ে নেবে। মেয়ের মন খারাপ দেখে জেসন বলল যে মন খারাপের কোনো ব্যাপার না, যদি খাবার শেষ হয়ে যায় তাহলে সে উপরে গিয়ে আবার খাবার নিয়ে আসবে। পরের দিন জুই তার মায়ের সাথে ব্লকে খেলা করছিল। ঠিক তখনই পিছন থেকে হালকা আওয়াজ আসলো। জুই যখন পিছনে তাকালো তখন দেখতে পেল একটি ইঁদুর তাদের খাবার আবার চুরি করে খেয়ে নিচ্ছে। ইঁদুরটি পালিয়ে যাওয়ার আগেই জুই তার বাবা মাকে ডাকলো। আজকে তাদেরকে এই ইঁদুরটাকে যে কোনো ভাবে মারতে হতো। জেসন একটি চাকু বের করলো এবং ইঁদুরটির দিকে এগিয়ে গেল। জেসন ইঁদুরটিকে চাকু দিয়ে আঘাত করার আগেই ইঁদুরটি সেখান থেকে পালিয়ে গেল এবং টেবিলের উপর দিয়ে যাওয়ার সময় ল্যাম্পটা ফেলে দিল। তার ঘরে ঢোকার ইঁদুরটি তার বাসার ভেতরে ঢোকার আগেই জেসন তাকে ছুরি দিয়ে আঘাত করলো এবং মেরে ফেললো। ইঁদুরটিকে মেরে ফেলায় তারা সবাই খুশি হয়েছিল, কিন্তু তারা পিছনে তাকিয়ে দেখলো বড় আগুন ধরে যাচ্ছে। জেসন তাড়াতাড়ি করে আগুনটি নিভাতে গেল, কিন্তু হারিকেনটি অনেক গরম থাকায় সে সেটা পারলো না। কিছু মুহূর্তের মধ্যে হারিকেনটি ব্লাস্ট হয়ে গেল এবং টেবিলে আগুন ছড়িয়ে পড়লো। বেথ তাড়াতাড়ি করে একটি পর্দা দিয়ে সে আগুনটি নিভাতে চেষ্টা করলো। জেসন নল থেকে পানি নিয়ে আসলো এবং এক বালতি পানি টেবিলের উপর ঢেলে দিল। যেমন তেমন করে আগুনটা নিভিয়ে দিল, কিন্তু বিপদ তখনও কমেনি, উল্টে বিপদ আরো বেড়ে গিয়েছিল। আগুন তো তারা নিভিয়ে দিয়েছিল, কিন্তু আগুন থেকে তৈরি ধোঁয়া পুরো বাংকারে ছড়িয়ে গিয়েছিল এবং সেই ভেন্টিলেশন দ্বারা সেই ধোঁয়া বাইরে বের হয়ে গিয়েছিল। এটা দেখে তারা খুবই ভয় পেয়ে গিয়েছিল, কারণ তারা যে এখানে মাটির নিচে থাকে এই ধোঁয়া দ্বারা মানুষ বুঝতে পারবে। পরের দিন সকালে জেসন পেরিস্কোপ দিয়ে বাইরে দেখতে গেল এবং সে দেখতে পেল যে বাইরে ধোঁয়ার পাহাড় জমে গিয়েছে। এটা দেখে তারা আরো বেশি দুশ্চিন্তায় পড়ে গেল, কারণ তারা যে এখানে মাটির নিচে থাকে তা হয়তো এতক্ষণে মিলিটারিরা জানতে পেরে গিয়েছিল। তারপরে তারা সিদ্ধান্ত নিল যে তারা দুজন বাইরে বের হয়ে সেই ধোঁয়া পরিষ্কার করতে যাবে। অনেকক্ষণ ভাবনা চিন্তার পর তারা দুজন সিদ্ধান্ত নিল যে তারা বাইরে যাবেই। তারপরে তারা তাদের মেয়ে জুইকে বলল, জুই, বাইরে থেকে যতই আওয়াজ আসুক বা যে কোনো ঘটনা ঘটে যাক তুমি বাইরে বের হবে না। মেয়ের কাছ থেকে ওয়াদা নিয়ে তারা বাইরে বের হওয়ার সিদ্ধান্ত নিল। তারপরে তারা দরজার জিঞ্জিরা খুলে ফেললো এবং সেখান থেকে বের হওয়ার চেষ্টা করলো। যখন দেখলো বাইরে কেউ নেই তখন তারা বাংকারের দরজা খুললো এবং তারা দুজন বাইরে বের হয়ে গেল। আর তাদের মেয়ে নিচে একলা রয়ে গেল এবং সে তার মা বাবার জন্য অপেক্ষা করতে লাগলো। অনেকক্ষণ অপেক্ষার পর সে যখন দেখতে পেল যে তার বাবা মা এখনো ফিরছে না, তখন সে একটা টুলের উপর উঠে দূরবীন দিয়ে বাইরের অবস্থা দেখতে গেল। তখনই সে দেখলো তার বাবা মা বাংকারের দরজা লুকানোর চেষ্টা করছে। ঠিক তখনই জুই এমন একটা কিছু দেখতে পেল যা দেখে তার গলা শুকিয়ে গেল এবং সে খুব ভয় পেয়ে গেল। সে দেখতে পেল দূরের জঙ্গল থেকে একটি কালো ছায়া তাদের দিকে দৌড়ে এগিয়ে আসছে। সে চিৎকার করে তার বাবা মাকে জানাতে চেষ্টা করলো। তার বাবা মাকে পিছনে তাকিয়ে দেখতে বলল, কিন্তু অনেক দূরে থাকায় তার কথা তার বাবা মা শুনতে পেল না, তাই সে নিজে দৌড়ে গিয়ে সেই বাংকারের উপরে উঠে পড়লো। বাইরে এসে সে দেখতে পেল তার বাবা মা সেখানে ছিল না, তাই সে জোরে জোরে তার বাবা মাকে চিৎকার করে ডাকতে থাকলো। ঠিক তখনই তার মা তার সামনে এসে গেল। কিছু মুহূর্তের মধ্যে তাদের সামনে দিয়ে কয়েকটি জংলি হরিণ এখান থেকে ওখানে ছুটোছুটি করতে লাগলো। তখন তারা ভাবলো যে জংলি হরিণটি ছুটোছুটি করা অবশ্যই কোনো বিপদের সংকেত হতে পারে, তাই তারা ভয় পেয়ে ওখান থেকে ছুটে দৌড়ে বাংকারের ভেতরে ঢুকে পড়লো এবং তাড়াতাড়ি করে বাংকারের দরজা বন্ধ করে দিল। জেসন আবার তাড়াতাড়ি করে বাংকারের দরজা শক্তপোক্ত করে বন্ধ করে দিল যাতে সেখানে আর কেউ ঢুকতে না পারে এবং সবাইকে শান্ত থাকতে বলল। তখন তারা উপরে কিছু শব্দ শুনতে পেল, মনে হলো অনেক মানুষ তাদের বাংকারের দিকে ছুটে আসছে। কয়েক মুহূর্ত তারা উপরে দরজা দিকে তাকিয়ে থাকলো। যদিও তারা ভয় পেয়েছিল, কিন্তু তারা ভাবলো যে হয়তো তারা যে এখানে আছে তা বাইরে মানুষ কেউ জানতে পারবে না। জুই ভয় পেয়ে কান্না শুরু করে দিল। জুইর মা তাকে কান্না করতে নিষেধ করেছিল, কারণ সে যদি কান্না করে বাইরে আওয়াজ গেলে সবাই বুঝতে পেরে যাবে। তারা তিনজন ধীরে ধীরে বাংকারের দরজার দিকে এগিয়ে গেল। তারা সামনে এগিয়ে যাচ্ছিল, কিন্তু জুইর হাতে থাকা পুতুলের রশি একটা স্ক্রুতে আটকে গেল। সেই স্ক্রুটি আস্তে আস্তে ঢিলা হচ্ছিল। জেসন এবং বেথ খুবই দুশ্চিন্তায় পড়ে গেল, কারণ সেই রশিটি ছিল পুতুলের সাউন্ড বাজার রশি। সেই রশিটা যদি ছিঁড়ে যায় তাহলে সাউন্ড বেজে উঠবে। দেখতে দেখতে জুইর পুতুলের ভেতর থেকে আওয়াজ শুরু হয়ে গেল। জেসন তাড়াতাড়ি সেই পুতুলটা চিরে সেই সাউন্ড বক্সটা নষ্ট করে ফেললো, কিন্তু এতক্ষণে উপরে যারা ছিল তারা বুঝে গেছে যে নিচে কোনো মানুষ বা কেউ আছে। হঠাৎ উপর থেকে জোরে জোরে আওয়াজ আসতে থাকে, তারপর ভারী চলার শব্দ সোজা বাংকারের দরজার দিকে এগিয়ে গেল।
শেষমেশ ওদের ঠিকানা পেয়ে গেল আর দরজা খোলার চেষ্টা করতে থাকলো। ওরা বাংকারের দরজা জোরে জোরে ধাক্কাতে থাকলো। উপরের রাক্ষসরা জেনে গেছে যে নিচে অবশ্যই কেউ থাকে। যদিও দরজা লোহার শিকল দিয়ে বন্ধ ছিল, তবুও ওই শক্তিশালী রাক্ষসের কাছে দরজা খোলা কোনো বিষয় ছিল না। এটা দেখে জেসন বুঝে গেছে যে এই দরজা আর বেশিক্ষণ টিকে থাকবে না। এই কারণে সে দ্রুত ভেতরে গেল এবং ওয়াটার পাইপ ভাঙতে চেষ্টা করলো। বেদ তো অনেক সাহসের সাথে সিঁড়ির উপরে উঠতে থাকলো এবং তার সব শক্তি দিয়ে দরজার শিকলে ধরে টানতে থাকলো, কিন্তু তাও লোহার দরজা আস্তে আস্তে খুলতে লাগলো। ঠিক তখনই দরজার উপর একটা কালো ছায়া দেখতে পেল, যার চোখ বাল্বের মতো জ্বলছিল। জেসন কোনো কিছু না চিন্তা করে পাইপ দিয়ে ওর উপর হামলা করে দিল, যার কারণে ওই কালো ছায়া পিছনে পড়ে গেল এবং জেসন ওই পাইপ দিয়ে দরজা বন্ধ করে দিল। জেসন ভয়ে কাঁপতে লাগলো এবং ভাবতে থাকলো যে বাইরে শুধু খারাপ সোলজার্সই ছিল না, বরং ভয়ঙ্কর রাক্ষসও ছিল। তার পুরো পরিবারই ভয় পেয়ে গেল এবং ভাবতে থাকলো যে তাদের ঠিকানা তো এখন তারা জেনে গেছে, এরপরে যদি কেউ আসে তাহলে আর শক্তিশালী দলবল নিয়ে আসবে, তখন তারা কি করবে। কিছুক্ষণ পর হঠাৎ করে আলমারি কাঁপছিল। জেসন আর বেদ বুঝে গেল ওরা তাদের বাকি সদস্যদের নিয়ে এসেছে। উপর থেকে দ্রুত ছুটে আসছে, মনে হচ্ছে হাজারো রাক্ষস তাদের দিকে এগিয়ে আসছিল। পুরো পরিবার বাংকারের নিচে জড়ো হলো এবং জেসন, বেদ ও জুই ভয়ে কাঁপছিল। ঠিক তখনই হঠাৎ হামলা করে দিল। এবারে তাদের শক্তি প্রথমবারের চেয়েও 4 গুণ বেশি ছিল। মজবুত লোহার দরজা ভেঙে নিচে পড়ে গেল আর বাংকারের দরজার দিকে অনেকগুলো চোখ জ্বলতে লাগলো, যার কারণে জেসন আর তার পরিবার দৌড়াতে থাকলো, কিন্তু ওই রাক্ষসগুলো তাদের পিছনে পিছনে আসতে লাগলো। বেদ তার তেলের ল্যাম্প ছুঁড়ে মারলো এবং তাদের মাঝের পর্দায় আগুন ধরে গেল। ওরা দ্রুত বাংকারের ভেতরের দিকে এগিয়ে গেল, কিন্তু তারা জানতো এইসব করে তারা বেশিক্ষণ পালাতে পারবে না, তাদের বাঁচার আর কোনো রাস্তা ছিল না। তখন জুই দেখলো উপরে একটা ভেন্টিলেশন আছে। জেসন তার পুরো শক্তি দিয়ে ওটার দরজা ভেঙে দিল এবং পুরো শক্তি দিয়ে তার মেয়ে ও স্ত্রীকে ওখান দিয়ে বাইরে বের করে দিল, কিন্তু যখন সে নিজে বের হবে ঠিক তখনই সে আটকে গেল। অন্যদিকে রাক্ষসগুলো তার দিকে এগিয়ে আসছিল। যেমন তেমন করে জেসন এখান থেকে বের হতে চেয়েছিল, তাই সে তার কাঁধের হাড্ডি ভেঙে ফেললো, যার যন্ত্রণায় ও চিৎকার করতে থাকলো। জেসন তার চিৎকার থামিয়ে সে ভেন্টিলেশনের উপরে উঠতে চেষ্টা করলো। সে প্রায় বের হয়ে যাবে, ঠিক এমন সময়ে একটা রাক্ষস তার পায়ে দৌড়ে এসে ধরে ফেললো এবং সে ভাবলো যে এখন তার পক্ষে আর বেঁচে বেরিয়ে যাওয়ার কোনো উপায় নেই। জেসন তার স্ত্রীকে বলল যাই হোক না কেন সে যেন তার মেয়ে জুইকে কোনো কিছু হতে না দেয়। ঠিক তখনই রাক্ষস ওকে বাংকারে টেনে নিয়েছিল, কিন্তু জেসন রাক্ষসকে ভয় না পেয়ে বলে এসো দেখি তোমাদের কার কত দম। তখন তাদের মধ্যে ফাইট শুরু হলো আর জুই যখন নিচে দেখলো তখন তার বাবার চিৎকার শুনতে পেল। বেথ বুঝতে পারলো যে তার স্বামী তাদেরকে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য সময় দিয়েছে। তখন বেথ তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকলো, কিন্তু যেতে যেতে তার কিছুটা অদ্ভুত লাগলো। বেথ দেখলো যে বাইরে যাওয়ার রাস্তা ছিল সেখানে এখন অনেক বড় উঁচু দেওয়াল তোলা হয়েছে, তার মানে এখন শহর থেকে কেউ বাইরে যেতে পারবে না। তখন সেখানে হেলিকপ্টার উড়ছিল। বেথ পিছনে দেখলো ওখানে একটা আর্মি হেলিকপ্টার ছিল। ওই হেলিকপ্টার তাদের দিকে এগিয়ে আসলো এবং তাদের উপর স্পটলাইট ফেললো। তারা সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করছিল। ঠিক তখনই তাদের উপর জাল ফেলা হলো, যার কারণে তারা দুজন আটকা পড়লো। তারা নিজেদেরকে জাল থেকে বের হওয়ার চেষ্টা করতে থাকলো, কিন্তু তারা সেই জাল থেকে বেরোতে পারলো না। বেথ জালের ফাঁক দিয়ে দেখলো যে সেই রাক্ষসের মতো দেখতে প্রাণীগুলো তাদের দিকে এগিয়ে আসছিল। তখন এই কাহিনীর আসল ঘটনা বোঝা গেল যে এই বন্দুকধারী এবং বাল্বের মতো উজ্জ্বল চোখ যাদের আমরা রাক্ষস ভাবছিলাম তারা আসলে কোনো রাক্ষস ছিল না। তারা মিলিটারি সোলজার ছিল যারা গ্যাস মাস্ক আর নাইট ভিশন গ্লাভস পরেছিল, যাদের চোখের আলো আমরা দেখে রাক্ষস ভেবেছিলাম। কিন্তু কি কারণে এই মিলিটারিরা তাদের পিছনে পড়েছিল? একজন সোলজার অনেক বড় ইনজেকশন নিয়ে তাদের গলা থেকে রক্ত নিল এবং পরীক্ষা করে দেখলো তারা দুজনই এই ভাইরাসে ইনফেক্টেড ছিল। তার মানে এই মানুষগুলো তাদের জন্য বিপজ্জনক, তাই এদের দুজনকে মেরে ফেলা হবে। আসলে যখন প্রথমবার এই ভাইরাস ছড়িয়ে পড়ে তখন এই ছোট শহরে অনেক মানুষই এই ভাইরাসে ইনফেক্টেড হয়ে পড়ে। এই ভাইরাস বাতাসের মাধ্যমে ছড়ায় এবং এক মানুষ থেকে অন্য মানুষের শরীরে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। ইনফেক্টেড লোক নিজেরাও বুঝতে পারে না যে তারা এই ভাইরাসে ইনফেক্টেড হয়ে গেছে। গভর্নমেন্টের কাছে এই ভাইরাসের কোনো অ্যান্টিডোট ছিল না, তাই ইনফেক্টেড লোকদের মারা ছাড়া আর কোনো রাস্তা ছিল না। বেথ তার ছোট মেয়েটাকে ছেড়ে দিতে বলে, কিন্তু সে যখন দেখলো যে তার ছোট মেয়েটাকেও তারা ছাড়বে না তখন সে খুব রেগে গেল আর তার চেহারায় কালো ছাপ পড়ে গেল। মুহূর্তের মধ্যে বেদ ভয়ঙ্কর হয়ে গেল এবং সে বলল আমাদেরকে ছেড়ে দাও। ঠিক তখনই সে দেখতে পেল একটা সোলজার্সের কাঁধ থেকে রক্ত পড়ছে আর তাকে মেরেছে তার স্বামী জেসন।
সে কিন্তু বাংকারের ভেতর মারা যায়নি, সে নিজেই সোলজারদেরকে খুব নৃশংসভাবে হত্যা করে ফেলেছিল। এখন সে খুবই রেগেছিল, চেহারায় কালো কালো দাগ আর চোখ লাল ছিল। আর জেসনকে আগের চেয়েও বহুগুণ শক্তিশালী দেখাচ্ছিল। এখন আর সে আগের জেসন ছিল না, সে ছিল খুবই ভয়ঙ্কর আর রাগান্বিত। জেসন রেগে সোলজারদের আক্রমণ শুরু করলো এবং একের পর এক সোলজারদেরকে আঘাত করতে লাগলো। কিন্তু সে বেশিক্ষণ সোলজারদের সামনে টিকে থাকতে পারলো না, সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়লো। সোলজাররা তারপর বেতার জুইকে খুঁজতে গেল এবং দেখলো সেখানে বেতার জুই জাল ছিঁড়ে পালিয়ে গিয়েছিল। সোলজাররা তাদেরকে এখানে ওখানে খুঁজতে থাকলো, কিন্তু তারা এটা একটু বুঝতে পারেনি যে বেত এতক্ষণে রাক্ষসে রূপান্তরিত হয়ে গেছে। জুইকে একটা গাড়িতে লুকিয়ে বেত তাদের উপর হামলা শুরু করলো। বেথ সোলজারদেরকে মারতে মারতে হঠাৎ তার শরীরেও গুলি লেগে গাড়ির উপর পড়ে গেল। অন্ধকারে লুকিয়ে থাকা জুই এসব দেখতে পেল এবং তার বাবা মার এই অবস্থা দেখে সে আর চুপ করে বসে থাকতে পারলো না, সেও রেগে গেল। সেও একটা সোলজার উপর লাফ মেরে তার মাস্ক ভেঙে ফেলল এবং তাকে মারতেই যাবে, ঠিক এমন সময় বেথ তাকে বাঁচিয়ে নিল, কারণ সে চায়নি যে তার মেয়েও একটা ভয়ঙ্কর রাক্ষসে পরিণত হোক। বেথ তার মেয়েকে বুঝালো এবং সে ধীরে ধীরে শান্ত হলো এবং আবার স্বাভাবিক মানুষে পরিণত হয়ে গেল। ঠিক এমন সময় তারা দেখতে পেল সোলজার্সদের মাস্ক ভেঙে যাওয়ায় সে ধীরে ধীরে এই ভাইরাসে আক্রান্ত হতে লাগলো। অন্যদিকে জেসনের অবস্থা ভালো ছিল না, তাই জুই তার বাবার কাছে গেল এবং জেসন তার চোখে হাত রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো এবং সাথে সাথে এখানেই মারা গেল। জুই দেখতে পেল আবার তাদেরকে হেলিকপ্টার আসছে মারার জন্য, তাই বেদ আর জুই একসাথে আবার পালাতে শুরু করলো। তারা পালাতে পালাতে একটা সুড়ঙ্গ দেখতে পেল এবং তাড়াতাড়ি করে সেই সুড়ঙ্গের ভিতর ঢুকে পড়লো এবং দেখলো একটা ছেলে তাদের মুখে আলো ধরছে এবং সেই ছেলেটি ছিল তাদের সেই প্রতিবেশীর ছোট ছেলেটি, যাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। তারপর জুই আর তার মা সেই ছেলেটির পিছু পিছু একটা টানেলের মতো করতে চলে গেল, যেখানে দেখতে পেল ছেলেটির মা বাবা সহ আরো অনেক মানুষ এখানে ছিল। আসলে এখানে তাদের মতোই ভাইরাসে আক্রান্ত সমস্ত মানুষ লুকিয়েছিল, যারা নিজেদের জীবন বাঁচাতে এখানে ইঁদুরের মতো লুকিয়েছিল। তাই নিজেদের জীবন বাঁচাতে তাদেরকে এমনটা করতে হতো, তা না হলে দেশের সরকার তাদের সবাইকে মেরে ফেলবে। আসলে এই ভাইরাসটা তখনই তাদের উপর বেশি প্রভাব ফেলে যখন তারা ভয় পেয়ে যায় বা খুব রেগে যায়। এখন তারা নিজেদের মধ্যে কাবু রাখতে শিখে গিয়েছিল, এখন তারা সুখে শান্তিতে থাকতে পারবে। এরই সাথে এইখানেই এই গল্পটি শেষ হয়ে গেল। ধন্যবাদ সবাইকে।